রাজের এই কথার পর আর কেউ শব্দটাও করেনি। সেদিনের পর হয়তো কিছু মানুষের মানসিকতা চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু অরিন বিষয়টাকে খুব গভীর ভাবে অনেকবার ভেবেছে। সে কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে। না, রাজের পাগলামো দিন দিন বেড়েই যাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় পুরো রাজশাহী বিভাগ জানাজানি হয়ে যাবে। রাজ ছেলে মানুষ, ওর সমস্যা নেই, কিন্তু আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়ে কিভাবে রাজের মতো পাগলামো করতে পারি? এটা কখনোই পসিবল না। রাতে অরিন ওর কাকা মানে রানুর বাবাকে ফোন দিল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলবো মা? হ্যাঁ, আপনি যে বিয়ের কথা বলেছিলেন আমার তাতে আপত্তি নেই। আপনারা যেটা ভালো বোঝেন করেন। আলহামদুলিল্লাহ মা, শুনে খুশি হলাম। তাহলে কবে দেখা করবা? না কাকা, আপনি দেখেছেন, মা বাবাও দেখেছে, আমি আর সেখানে দেখতে চাই না। তবে কাকা একটা কথা। কি কথা মা? কাউকে দাওয়াত দিবেন না বিয়েতে। সাধারণ বলতে খুব সাধারণ একটা বিয়ে হবে। আমি কাউকে এ ব্যাপারে জানাতে চাই না। কিন্তু মা। না কাকা, এটাই আমার ফাইনাল ডিসিশন। অরিন ফোনটা রেখে চুপচাপ বসে আছে। কি হয়েছে মা? খুব অস্থির দেখাচ্ছে তোকে। না বাবা, সেরকম কিছু না। রাতের মেডিসিনটা নিছো? হ্যাঁ নিয়েছি। কেন এত টেনশন করিস বলতো? নিজের ভালো মন্দের কথাও ভাব একটু। তোমরাই তো আমার সব বাবা। তোমরা ভালো থাকা মানেই আমার ভালো থাকা। হ্যাঁ মা, তা জানি। তবে একটা কথা কি মা, যেই কাজই করিস না কেন ভেবে চিন্তে করিস মা। মারে, সবসময় যেমন মনকে প্রশ্রয় যাওয়া উচিত নয়, ঠিক তেমনি মনের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। শরীরের জন্য খাদ্য দরকার, মনের জন্য পছন্দসই কাজ দরকার। জীবনে অনেক কিছুই নিজের চাওয়া পাওয়ার মতো হয় না। জীবনটা মা একটা অগোছালো ঘরের মতো। যদি সেই ঘরটা অগোছালোই থাকে তবে সেই ঘরের কোনো সুন্দরতা থাকে না, এবং সেই ঘরে থেকেও শান্তি নেই। আর সেই ঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকতে শুরু করলে যেমন দেখতেও ভালো লাগে, তেমনি মনের মাঝে এক প্রকার শান্তি বিরাজ করে। বাকিটা তো তুই বুঝিসই মা। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বয়স হয়েছে তোর। আর হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে পরে পস্তাতে হয়। একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভবিষ্যতের কথা ভেবে যেমন নিজের বর্তমান নষ্ট করা উচিত নয়, তেমনি বর্তমানের জন্য ভবিষ্যৎ নষ্ট করা উচিত নয়। আশা করি আমার কথার মূল অর্থ তুই বুঝবি। আসি মা, দেখি ঘুমাই গিয়ে, রাত অনেক হয়েছে। অরিনের বাবা চলে যাবার পর অরিন নিজের দরজাটা লাগিয়ে দিল। বেডে শুয়ে শুয়ে ভাবছে। বাবা হয়তো সব ঠিকই বলেছে, বাবা সঠিক সময়ে কথাগুলো বলেছে। কিন্তু বাবা, আমি নিজের মনকে প্রায়োরিটি দিতে গিয়ে যদি সমাজ বিরুদ্ধ কাজ করি তখন কি আমি সঠিক হব? উফ, আমি আর ভাবতে পারছি না। মাথাটা টেনশনে ফেটে যাচ্ছে। কেন আমার সাথে এমন হতে হবে? কেন রাজ, তুমি কেন আমার জীবনে এলে? আমি তো চাইনি তোমাকে। আমার নিজেকে নিয়ে গর্ব অহংকার এক নিমিষেই কেন ধুলোয় মিশিয়ে দিলে? কেন? আকাশের সাথে 3 মাস কাটানোর মুহূর্তগুলো আমি অনেকটাই ভুলে গেছি। আমি আমার সব কিছু তাকে সঁপে দিয়েছিলাম, কিন্তু নিজের মনটাকে সঁপে দেওয়ার আগে আকাশ আমাকে রেখে চলে যায়। তাই হয়তো ওকে ছাড়া থাকতে খুব একটা কষ্ট হয় না আমার। কিন্তু রাজ, তুমি আমার অভ্যাস হয়ে গেছো। কিভাবে ভুলে যাব তোমাকে? জানি না আমি ভালোবাসার সংজ্ঞা কি। আসলে প্রকৃত সুখ কই আমরা নিজেরাই হয়তো জানি না, হয়তো বা অনেকে জানেও। আমি খুব সাধারণ একটা মেয়ে, এসব দুরূহ কাজ বোঝার ক্ষমতা আমার নেই। তবুও যেটা আমার কাছে মনে হয়, কিছু পাওয়া না পাওয়ার মাঝে যে সুখ খুঁজে নিতে পারে সেই প্রকৃত সুখী। কথাগুলো বলেই কাঁদতে শুরু করে দিল অরিন। কিন্তু আমি তোমার হতে পারবো না, আর সেটা আমাকে পারতেই হবে। রানু যখন শুনল অরিন বিয়ের জন্য রাজি হয়ে গেছে, নিজের কানকে অবিশ্বাস না করলেও ঠিক এরকম হবার আশঙ্কা আগেই করেছিল। রানু দেরি করেনি। পরের দিনই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলো একা। রাজকে ফোন করে বলল, রাজ, আমি রাজশাহী আসছি। তোমার সাথে আমি দেখা করতে চাই সবার আগে।
তুমি না হয় স্টেশনে আসো, কথাটা অনেক ইম্পর্ট্যান্ট। সুইট আপি, তুমি আমার বাসায় আসো, সবার সাথে দেখা হবে আর কথা শোনা যাবে, খুব খুশি হবে সবাই। পরে রানু রাজদের বাসায় গেল। রানুকে রাজ পরিচয় করিয়ে দিল পরিবারের সাথে। সবাই রানুর সাথে পরিচিত হয়ে খুশি হলো, কিন্তু রানুর চোখে মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও রানু হেসে হেসে কথা বলছে। তুমি কি কোনো কিছু নিয়ে টেনশনে আছো? তুমি তো আমার ছোট, তাই সরাসরি তুমি সম্বোধন করলাম, কিছু মনে করনি তো? আরে না আপু, আপনি আমাকে তুমি করে বলবেন, ব্যাপার না। ওকে, তাহলে এবার বলো কি ভাবছো? সুইট আপি, এরা আমার জান, আমি কোনো কিছু করার আগে এরা সবার আগে জানে। তুমি সবকিছু বলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে একটা নিউজ আছে, জানি না শুনেছো কি না। কি নিউজ? অরিনের ব্যাপারে। তুমি কিছু শোনোনি রাজ? না তো আপি, গতকালই তো আমার ফ্রেন্ড মিমের বিয়েতে দেখা হয়েছিল, তো জানি না অসুস্থ সে, কি হয়েছে? না, অরিনের বিয়ে। হোয়াট? আপনি এটা কি বলো? এটা হতে পারে না, তুই মজা করতেছো তাই না? না রাজ, আমি মজা করছি না। তুমি তো জানোই অরিন সমাজ নিয়ে বেশি ভাবে, তাই নিজের চাওয়া পাওয়া গুরুত্বহীন ওর কাছে। ও চায় না ওর বিয়ের কথা কেউ জানুক। হয়তো তোমার কথা ভেবেই এই সিদ্ধান্ত, কিন্তু আমি জানি ও তোমাকে কতটা ভালোবাসে। সে এটা কিভাবে করতে পারে? আমি এখনই যাবো তার কাছে। রাজ থাম, ওর সাথে কথা বললে ও হয়তো জিদ করেই বিয়েটা করবে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। কি করবে বাবা? আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? বিয়ের পর বর পাল্টে দিলে কেমন হয়? হিহি, চুপ করো তুমি, ফালতু বুদ্ধি। যাই হোক, এবার মেন কথায় আসি। আচ্ছা রানু, এটা বলো, অরেন কি ওই ছেলেকে দেখেছে? না, ও কাউকে চিনে না, আর ও বিয়ের আগে তাকে দেখতেও যায় না। এটা আমাদের জন্য একটা গুড পয়েন্ট। রানু, তুমি একটা কাজ করো, এখনই তুমি তোমার বাবাকে ফোন দাও রাজশাহী আসতে, আর এটা বলে দাও অরেন যেন এই ব্যাপারে না জানে কোনো কিছু। সোজা আমাদের বাসায় আসতে বলো, আর একটা কথা জাবিরকেও আসতে বলো। কেন ভাবি? সব বুঝাই বলবো, তবে তার আগে এমন ভাব করবা তুমি এই ব্যাপারে কিছুই জানো না, ওকে? রানু, তোমার আরেকটা কাজ আছে। কি কাজ আপু? তুমি এখন অরেনের বাসায় যাও, বেশি দেরি হলে ও সন্দেহ করতে পারে যে তুমি এখানে আসছো। আর এখনই তুমি তোমার বাবাকে ফোন দিয়ে সব কিছু বলো। রানু সুন্দর করে ওর বাবাকে সবকিছু বুঝিয়ে বলল। ওর বাবাও রাজি হলো। নিকিতা, তুই যা করছিস ভেবে করছিস তো মা? মা, আগে এটা বলো, তুমি কি চাও যে অরিন এই বাড়িতে বউ হয়ে আসুক? অরিনের মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে মা চিন্তা করো না, ঘি খাইতে চাইলে আঙ্গুল সোজা রেখে লাভ নেই, আঙ্গুল বেঁকিয়ে ঘি খাইতে হয়। আপু, তাহলে আমি আসি? দাঁড়াও, যাবার আগে আরেকটা কথা, অরিনের মা বাবাকে আমাদের বাসায় নিয়ে আসবা। এখন তুমি তাদের কি বলে নিয়ে আসবা সেটা তোমার ব্যাপার, আর তোমার বাবাও তো কাল সকালে ট্রেনে আসতেছে। রাজ, তুমি রানুকে এগিয়ে দিয়ে আসো, আর হ্যাঁ, রাস্তার মোড় অব্দি, এর বেশি যেও না। অরিন যেন এসব ব্যাপারে একটুও না জানে, তাহলে কিন্তু প্ল্যান ফ্লপ, মনে রেখো। ঠিক আছে ভাবি। রানু সভা থেকে বিদায় নিয়ে অরিনের বাসার দিকে রওনা হলো। এদিকে রানু ওর বাবাকে ফোন দেবার আগেই ওর বাবা অরিনকে ফোন দিয়ে বলে দিয়েছে রানু রাজশাহী যাবার কথা। রানু কলিং বেল চাপতেই অরিন দরজা খুলে দিল। আপু, কেমন আছিস? এই তো। তা এত দেরি যে? আগে তো জানতাম বাস বা অন্য কোনো যানবাহন রাস্তাঘাটে জ্যামে আটকে যায়, কিন্তু এই প্রথম দেখলাম ট্রেনেও জ্যাম হয়, তাই না? এই রে, সেরেছে। নিশ্চিত এটা বাবার কাজ। তার মানে আপু আগে থেকে আমার আসার ব্যাপারটা জানে। এখন কি হবে? 100% তার সন্দেহ হবে আমি রাজের সাথে মিট করেছি। ভাব রানু, ভাব। এমন কিছু একটা করতে হবে যাতে সন্দেহ করতে না পারে। কিছু তো একটা গল্প বানাতেই হবে। লেটস গো রানু, অল দ্য বেস্ট টু মি। আরে আপু, আর বলিস না, কী যে ঝামেলায় পড়েছিলাম। ট্রেনে আমি যে বগিতে আসছিলাম, সেই বগিতে আমার সাথে একটা মেয়ে ছিল। মেয়েটার বাবার বাড়ি রাজশাহীতেই। তাতে কি হয়েছে? বাবার বাড়ি আসবেনি তো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই আসবে, কিন্তু কথা হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট ছিল, 8.5 মাস চলছে। ডক্টর বলেছিল আর ও 1 মাস পর বাচ্চা হবে, তাই মেয়েটা একাই সফর করছিল।
কিন্তু ট্রেনে মেয়েটার ব্যথা শুরু হয়ে যায়। ইচ্ছে তো করছিল মেয়েটাকে বকি, একা এই অবস্থায় কেন চলতে হবে, কিন্তু মেয়েটার ফেস দেখে কিছু বলতেই পারিনি। জানিস আপু, তারপর? তারপর জানিস না আপু, আমি খুব টেনশনে পড়ে গিয়েছি। কি করব? ট্রেন থেকে নেমে ওর পরিবারের লোককে ওর ফোন দিয়ে জানালাম, আর আমি দেরি না করে মেয়েটাকে পাশের ক্লিনিকে নিয়ে গেলাম। মেয়েটাকে অ্যাডমিট করাতেই ওর বাসার লোকজন আসলো। তারপর? তারপর মেয়েটার একটা ফুটফুটে বাচ্চার জন্ম দিল। মেয়েটা আর ওর বাচ্চা ভালো আছে তো? হ্যাঁ আপু, ভালো আছে। ডক্টর কি বলেছে জানিস আপু? কি বলেছে? আর একটু দেরি হলেই নাকি বাচ্চাটাকে বাঁচানো যেত না। আপু তুই বল, আমি কি ভুল করেছি? না রে পাগলি, তুই ঠিক কাজটাই করেছিস। তোর জন্য একটা বাচ্চা আজ বেঁচে গেছে। একজন নারী হয়ে আরেক নারীকে বিপদে সাহায্য করেছিস। আল্লাহ তোকে এর ফল অবশ্যই দেবে। আল্লাহ দিবে কিনা জানি না, কিন্তু তুই তো আমাকে ঠিকই দিলি, আমাকে সন্দেহ করে। সরি আপুটা, রাগ করিস না প্লিজ। এবার ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নে। যাচ্ছি। আরে রানুমা, তুই কখন এলি? আগে ফোন করে বলিস নাই কেন? কেমন আছিস তুই? জামাই বাবাজি কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে কাকিমা। আরে মা, ও অনেক দূর থেকে জার্নি করে আসছে, আর ও তো এখনই যাচ্ছে না। পরে সব জেনে নিও। এখন ওকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে দাও। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। রানুমা যা, ফ্রেশ হয়ে আয়, খেয়ে রেস্ট নে। জি কাকিমা। সেদিন রাতে খাবার খাওয়ার পর রানু ওর কাকা কাকির সাথে কিছুক্ষণ গল্প করলো। অরিন তার আগে নিজের রুমে চলে গেছে। রানু একটু পর রুমে গেল। অরিন শুয়ে শুয়ে বই পড়ছে। আপু কি বই পড়িস? একটা বাংলা উপন্যাস। ইংলিশের প্রফেসরের হঠাৎ বাংলায় রুচি হলো কবে থেকে? কেন, পড়লে কি সমস্যা? না তা নেই, কিন্তু আগে তো পড়তে দেখিনি, তাই বলছি আর কি। কথা ঘুরিয়ে লাভ নেই, কি বলবি সরাসরি বল। আর তুই কাউকে না বলে এইভাবে হঠাৎ করে রাজশাহীতে বকবক করতে আসছিস জানি। তুই কত কিছু জানিস, কেউ কিছু বলার আগেই বুঝিস, তাহলে আমি এটা বুঝি না, তুই নিজেকে কেন বুঝিস না? কে বলছে বুঝি না? কচু বুঝিস। আচ্ছা, আমি এটা বুঝলাম না, হঠাৎ করে তোর বিয়ের সিদ্ধান্ত নেবার কারণটা কি, আমি জানতে পারি? হঠাৎ এর কি আছে? মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিয়ে তো করতেই হবে। হ্যাঁ, বিয়ে করা লাগবে ঠিক আছে, আমি তো আর বিয়ে করতে নিষেধ করিনি, কিন্তু যাকে চিনিস না, জানিস না, দেখিস নি, তাকে বিয়ে করার মানেটা কি? চিনি নাই, চিনে নিব। আর কাকা কাকি, মা বাবা, ইভেন তুইও তো দেখেছিস তাকে। আমার দেখি কি হবে? তোরা তো আর আমার খারাপ চাইবি না। রাখ তো, সংসার তুই করবি, কাকা কাকি মা বাবা না, বুঝলি? অত বুঝে লাভ নেই, ঘুমিয়ে পড়, অনেক রাত হইছে। হ্যাঁ, উত্তর না থাকলে মানুষ কথা এড়িয়ে যায় জানিস। রানু, তুই সব জানিস, তারপরও কেন এসব বলিস? আমি তো সব জানি, তুই জেনেও কেন ভুল করছিস? ওকে, গুড নাইট। আপু তুই না একটা, উফ, যা বেশি করে ঘুমা। দুজন দুদিকে হয়ে শুয়ে আছে। রানু ঘুমিয়ে গেলেও অরিন আর ঘুমোতে পারেনি। পরের দিন অরিন 9:30টার দিকে ক্যাম্পাসে গেল। এদিকে রানু কি বলবে কাকা কাকিকে বুঝতে পারছে না। আসল কথা তো বলা যাবে না, তাহলে কি করবে? অবশেষে মাথার বাঁধতে চলেছে। রানু কাকা কাকিকে গিয়ে বলল, পাশেই আমার এক চাচা শ্বশুরের বাড়ি, তোমরা চলো, আমি ওদের বলেছি তোমাদের নিয়ে যাব। কিন্তু প্রথমে ওরা রাজি হলো না, কিন্তু রানু অনেক কষ্টে ম্যানেজ করে রাজদের বাসার দিকে রওনা হলো। রাজ স্টেশন থেকে রানুর বাবাকে নিয়ে আসলো। জাবিরও আসতেছে, আর সাকিব, রাতুল, নীতি তো আছেই। একটা মহা সংগ্রামের পূর্ব প্রস্তুতি চলছে। ফাইনালি 11টার দিকে সবাই উপস্থিত হলো। নিকিতা এবার সবাইকে বলল, দেখুন, অরিন আর রাজ একে অপরকে ভালোবাসে, কিন্তু অরিন সমাজের ভয়ে আর জানি না কেন সেটা প্রকাশ করতে ভয় পাচ্ছে। হ্যাঁ, আমি জানি রাজ ওর থেকে বয়সে ছোট, কিন্তু আমার কাছে মনে হয় না বৈবাহিক রিলেশনে বয়স কোনো ফ্যাক্ট। সবচেয়ে বড় হচ্ছে দুজনের বোঝাপড়া আর ম্যাচিউরিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। অরিনের বাবা রাজি হলেও
মা একটু দ্বিধায় ছিল। পরে সবাই বোঝানোর পর তিনিও রাজি হলেন। নিকিতা রানুর বাবাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কাকা, আপনি কি অরিনের মতামতের ব্যাপারে ওই ছেলেদের বলেছেন? না রে মা, সময় হয়নি, আজ বলতে চাইছিলাম। আলহামদুলিল্লাহ, আর বলার দরকারও নাই। তাহলে কি করব? আপনি এক কাজ করুন, এখনই তাদের ফোন দিয়ে বলুন এই বিয়ে হবে না। তারপর কি করা লাগবে আমি বলতেছি। রানুর বাবা ফোন দিয়ে তাদের না করে দিলেন। আপনারা তো রাজকে দেখলেন, ওকে কি আপনাদের অপছন্দ? রাজকে অপছন্দের কিছুই নেই, এক বাক্যে সবাই পছন্দের কথা স্বীকার করে নিল। আলহামদুলিল্লাহ। রাজ, তুমি ক্যাম্পাসে যাও। কিন্তু কেন ভাবি? দেখো, আমি রিস্ক চাই না। অরিন অবশ্যই তোমাকে খুঁজবে, আর না পাইলে ভাবতেই পারে তুমি রানুর সাথে মিট করতে গেছো। অতএব তুমি যাও, আর সাকিব, রাতুল সহ বাকিরা থাকুক। রাজ বাধ্য ছেলের মতো ক্যাম্পাসের দিকে পা বাড়ালো, আর এদিকে নিকিতা সবাইকে তার প্ল্যান বোঝাচ্ছে। এবার সবাই শোনো, কার কি কাজ করা লাগবে। সাকিব আর রাতুলের কাজ হবে রাজের রুমটাকে সুন্দর করে সাজানো। সাকিব নিকিতার কানে কানে বলল, ভাবি এত কষ্ট করে রুম সাজিয়ে কি হবে? কেন? আর ভাবি এত ট্র্যাজেডি করে বিয়ে, তোমার কি মনে হয় এদের দ্বারা কিছু হবে? হা হা হা, ফাজিল, সাজাতে তো হবেই। হা হা। আর নিধি, তোমাকে তো অরিন চিনেও না, সো তোমাকে হতে হবে বরের ছোট বোন। ভাবি, এমনা তো আমি ওর ছোট, সো পারফেক্ট। রাজের ভাইয়া তোমার সব বাজার করার দায়িত্ব। আর বাবা, জানি না তোমার বিয়েতে যাওয়া হবে কিনা। আরে সমস্যা নেই, বউ তো আমার বাড়িতেই আসবে। কাকা, আপনাকে এক কাজ করতে হবে, বিয়ের আগে কোনোভাবেই যেন অরিন রাজকে দেখতে না পায়। আলাদা আলাদা রুমে দুজনকে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইসলামী শরীয়ত মোতাবেক মসজিদে বিয়ে পড়াইলে সোয়াব বেশি পাওয়া যাবে, আর টেনশনও কম হবে। এখান থেকে শুধু ওর মতামতটা জেনে নিলেই হবে। রেজিস্টারটা বাসায় করবেন বিয়ে পড়ানোর পর। আর আমার বিআইন শোনেন, আমিও কিন্তু রাজের মা হই, তাই আমিও বিআইন বলবো, কিন্তু আপনাদের কি আপত্তি আছে? দুজনেই শিকার হয়ে গেল, কারো সমস্যা নেই। যাই হোক, আপনারা এমন কিছুই করবেন না যাতে অরিন কিছু বুঝতে পারে। আর রাজের নকল মা বাবার দায়িত্বটা আমার। ভাবি যদি কোনোভাবে দেখে রাজকে অরিন ভাবি, তাহলে? আরে, এটার জন্য প্ল্যান বি রেডি। সাধারণত মেয়েরা ঢেকে থাকে, আমরা রাখবো রাজকে। মানে হলো, হিন্দুদের বিয়ে দেখনি, বর টোপরের সামনে ফুল দিয়ে সাজানো থাকে, কেউ ফেস দেখে না, ঠিক সেটাই আমরা রাজের সাথে করব। জাস্ট সুপার আইডিয়া ভাবি। তা তো অবশ্যই। আর জাবির ও রানুর কাজ, রানু তুমি খুব সুন্দর করে সাজাবে অরিনকে। আর সিম্পল সবকিছু ডেকোরেশনের কাজ জাবিরের। আশা করি সবাই সবার কাজ বুঝে গেছো। এখন বলো, আমার প্ল্যানটা কেমন? সবাই প্রশংসা করলো। যাই হোক, ধন্যবাদ প্রশংসা করার জন্য। এখন প্ল্যান ওয়ার্কআউট করতে সবাইকে নিখুঁতভাবে কাজ করতে হবে। অল দ্য বেস্ট সবাইকে। রানু, তোমরা এখন যাও। জাবির আজ এখানেই থাক, আর কাকা আপনিও থাকেন। না, থাকা যাবে না। তবে বিয়ের ডেট কবে দিব? আপনি অরিনকে ফোন করে বলেন, যেহেতু ও চাইছে সিম্পলের মাঝে বিয়ে হোক, তাই বরপক্ষ আর দেরি করতে চাইছে না। আজ তো বুধবার, আগামী শুক্রবার মানে আর একদিন পর বিয়ে। এদিকে ক্যাম্পাসে রাজের সাথে অরিনের দেখা হলেও অরিন একটা কথা বলেনি। কথা না বলার কারণ রাজ জানে, কিন্তু এভাবে ছেড়ে দিলে তো হবে না। এই যে আপনি। বলো। কি হয়েছে আপনার? কই কি হবে আমার, আমি ঠিকই তো আছি। তাহলে কথা বলছেন না কেন? কি কথা বলবো, আমি ব্যস্ত আছি, আমার ক্লাস আছে, আসি। কিন্তু আমার সাথে কথা না বলে থাকতে পারেন আপনি? কেন পারবো না? এমন সময় কাকার ফোন। অরিন একটু দূরে গিয়ে কথা বলছে, রাজ পিছে পিছে। অরিন একটা ফাঁকা ক্লাসরুমে ঢুকে রুম লক করে দিল। কাকা পুরো কথা বুঝায় বলল। অরিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঠিক আছে বলে ফোন রেখে চুপ করে বেঞ্চের উপর বসে রইল। এদিকে রুমের দরজায় দাঁড়িয়ে রাজ ডাকছে। প্রচন্ড অভিমান আর রাগে অরিন ঠাস করে দরজা খুলে রাজের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে? হোয়াটস ইওর প্রবলেম? সোজা কথা বুঝছো না তুমি? আমি তোমার টিচার। তোমার আমার মাঝে একজন টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ, এর বাইরে কোনো কিছুই নেই। ভেবে বলছেন তো? ভাবার কি আছে? আমি কি কিস করতে পারি আপনাকে? এটা কেমন বেয়াদবি? বেয়াদবি?
কোনটাকে বেয়াদবি বলছেন? আমি জোর করে করিনি, করার জন্য অনুমতি চাইছি। আপনি রাজি আছেন তো? ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি রাজ। কি আশা করেছেন আমার থেকে? আমার সাথে না আপনার টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ? আপনি এর বাইরেও আমার থেকে আশা করেন। আজব না ব্যাপারটা? একজন স্টুডেন্ট যা ইচ্ছা করতে পারে। এই যে আজ 1 বছরের বেশি হলো একই কথা বারবার বলতেছে, ভালোবাসি ভালোবাসি। কোনোদিনও বাজে নজরও তাকায়নি। আমি প্রতিটা মেয়েকে সম্মান করি, আর আমার কাছে আপনার সম্মান অনেক উপরে। আপনার আচার আচরণ দেখে একটা বাচ্চাও বুঝবে ভালোবাসেন আপনিও আমাকে। কি কি করেছেন না করেছেন এসব আমার যায় আসে না। সবচেয়ে বড় কথা, এত ভালোবাসে তাই আপনার কাছে আমি মূল্যহীন, তাই না? কোনোদিন অন্যায় আপনার করেছে কি? করিনি। আপনাকে নিয়ে মজাও করিনি। আর আপনি আমার টাইম পাস না, আমাকে আপনি টাইম পাস হিসেবে ব্যবহার করেছেন। আজকে যদি জোর জবরদস্তি করতাম ঠিকই আপনি আমায় ভালোবাসতেন, স্বীকার করতেন। কিন্তু কি করব বলুন? আমি না একটু ওভার ভদ্রপোলা, বুঝছেন? তাই আর কি সব দোষ আমার। ধর থাকেন আপনি আপনার অ্যাটিটিউড নিয়ে, ম্যাচেটি খারাপ করে দিচ্ছেন। রাজ রেগে ফুলে বেলুন হয়ে গেছে, মনে হচ্ছে কখন যে ফাটবে আল্লাহর ভালো জানে। অরেন নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে আছে, কি থেকে কি হলো বুঝতে পারছে না। রাজের সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। কই, ও তো একটা কথাও ভুল বলেনি। কিন্তু কাল দিন পড়ছে আমার বিয়ে। নিজের অজান্তে চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বাকি সময়টা চুপচাপ ক্লাস নিয়ে বাসায় ফিরল অরিন। তারপর আর রাজকে একবারও দেখেনি ক্যাম্পাসে। সন্ধ্যায় কফি হাতে অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অরিন। সমস্ত ভাবনা জুড়ে রাজ। না, রাজের সাথে ওভাবে কথা বলা একদম উচিত হয়নি। ওর কি দোষ? যথেষ্ট ভালো একটা ছেলে সে। কি ভাবছিস রাজের কথা? তুই হয়তো ভুলে গেছিস কাল দিন পর আমার বিয়ে। রাজের কথা কেন ভাববো? আর সবচেয়ে বড় কথা, ও আমার স্টুডেন্ট, বুঝেছিস? সবচেয়ে বড় কথা ওটা না, টিচার তো তুই পরে আপু, আগে তুই একটা মেয়ে। একটা কথা কি জানিস আপু? কি কথা? আমার জীবনে প্রথম আমি একজন হার্টলেস মানুষ দেখলাম, আর আমার দুর্ভাগ্য হয়েছে তুই আমার বোন। হয়তো ঠিকই বলেছিস, কিন্তু আমিও ভুল নই। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আর রাজও ওর ভুল বুঝতে পারবে। পরের দিন সকালে অরিন রেডি হচ্ছে ক্যাম্পাসে যাবার জন্য। আজকে কলেজে না গেলে হয় না? মা, আমি চাই না এ ব্যাপারে কেউ জানুক। আর আদিক্ষে তার কিছুও নেই। আমার প্রথম বিয়ে হচ্ছে না, সেটা সন্দেহ হতে পারে। হ্যাঁ, কাকি ঠিক বলছে। যদি ক্যাম্পাসে না যাই আরেকজন সন্দেহ করতে পারে। খোঁজ নিতে বাসায় আসলে তো সব জানতে পারবে, আর জানলে তো বিয়ে হইতেই দিবে না, এই ভয়, তাই না আপু? কে কি করবে? মা, তুমি ওর কথা শুনো না তো, ফালতু বকবক। হ্যাঁ, সত্যি কথাগুলো ফালতু বকবকই হয়। মা, আমি আসি। অরিন চলে যাবার পর খুব ভালো করে হলুদের আমেজ শুরু করলো রানু। ওদিকে বিয়ের আসল আয়োজন হচ্ছে রাজদের বাসায়। গুটি কয়েক পরিচিত আত্মীয় স্বজন ছাড়া কাউকে কিছু বলেনি, কিন্তু পুরো বাসায় লাইটিং করা হচ্ছে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলছে আজ নিকিতাদের ম্যারেজ ডে। এইভাবে তুমি কাজ বাদ দাও তো, শপিং করবে কখন? আরে আরে, আমার ছেলে তো পাগল হয়ে গেল টেনশনে। টেনশনে কিছু নাই, বিকেলে যাব আমি, মা আর নিধি। যদি বিকেলে ঝড় আসে? ওএমজি রাজ, তুই না সত্যি বিয়ে পাগল হয়ে গেছিস। বান্তানি কোথাকার, তোর বিয়েতে না টিকটিকি আর তেলা বোকা দেবো বেশি কথা বললে। বিয়ে পাগল কোথাকার। যা এখান থেকে। ভাবি, তাহলে কি করবা? তাইলে আর কি, অরিনের যে শাড়ি আছে ওইগুলা পরাই নিয়ে আসবো। মজা করতেছ? তাছাড়া কি করব, আমার ছেলেটা তো গেছে, সমস্যা কই? রাতে না হয় সকালে গিয়ে নিয়ে আসবো, পরিচিত দোকান সব। আজ ক্যাম্পাসে যাবা না? তোমার সে তো গেছে, রানু ফোন দিছিল। যাজ্ঞা, আমি যাব না, গতকাল ঝগড়া হয়েছে। আবার ঝগড়া করতে গেছো কেন? কি করব, ম্যাচেজ খারাপ হয়ে গেছে কথা শুনে। বলতেছে আমাদের দুজনের নাকি টিচার স্টুডেন্টের রিলেশন, আর কিছুই নাই। বলো কার না রাগ হবে? উল্টাপাল্টা কিছু বলে নাই তো আবার? তেমন কিছু বলি নাই, আজকে না গেলে অবশ্যই ভাববে আমাকে নিয়ে। কি করে বুঝলা তোমাকে নিয়ে ভাববে? গতকালে দেখলাম চোখে পানি মুছতেছে।
অরিন না আসলেই একটা পাগল, কেন যে নিজের কথা বুঝে না কে জানে। যাই হোক, তুমি থাকো, আমার অনেক কাজ আছে। সন্ধ্যায় গায়ে হলুদ হবে দুজনের। রাজদের বাসার ছাদেই সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। অরিনদের বাসায় অবশ্য এসব কিছুই হয়নি। হালকা একটু হলুদ দিয়ে অরিন নিজের রুমের লাইট অফ করে শুয়ে আছে। রানুর খুব ইচ্ছে হচ্ছে ওকে গিয়ে জ্বালাইতে, কিন্তু কেন যেন মায়াও হচ্ছে। আসলে আমরা যা কিছুই বলি বাস্তবতা তো এটাই। আপু নিজেও কষ্ট পাচ্ছে। অরিন ভুল সঠিকের মার কাছে পড়ে আছে, একা একা হইতে কাঁদছে। এদিকে নিকিতা রাজকে হলুদ দিয়ে নিধি আর মায়ের সাথে শপিং এ যাচ্ছে। রাজ নিকিতাকে ডেকে বলল, ভাবি আর যা ইচ্ছে কোনো সমস্যা নেই, শুধু শাড়ির কালারটা আমার পছন্দের কিনবা। কি কালার? গ্রিন সাথে ব্ল্যাক অর মিশ্রণ। বাহ, আমার ছেলের তো বেশ পছন্দ, অবশ্য মানাবে ওকে। কিন্তু বিয়েতে সবাই লাল কালারই পরে। সবার বউ আর আমার বউয়ের মাঝে ডিফারেন্ট তো আছে এভাবে। তা তো অবশ্যই। আরেকটা কথা, আমার না তার সাথে এখন একটু কথা বলতে ইচ্ছে করছে। কি করব? এখন না বলাই ভালো, যদি বুঝতে পারে। পারবে না, গতকালের ক্যাম্পাসের ঘটনাটা নিয়ে বলবো। ঠিক আছে, তবে সাবধানে। ওকে ওকে ভাবি যে। নিকিতারা যাবার পর বাসায় সবাই মজা করছে। রাত ছাদ থেকে নিজের রুমে আসলো, এসে একটা ফোন দিল। কেন যেন একটু বুক বেশি ধকধক করছে। দুবার দেবার পরও অরিন রিসিভ করেনি। অবশ্য সেটা ভুল নয়, ইচ্ছে করেই। কিন্তু তৃতীয়বার আর পারেনি। রিসিভ করলো অরিন। কান্নাকাটি করার পর যে কোনো মানুষেরই কণ্ঠ ভারী হয়ে যায়। অরিন ফোনটা রিসিভ করে চুপ করে আছে। আসলে ঠিক কি বলবে বুঝতে পারছে না। ওদিকে রাজও চুপচাপ, মনে হচ্ছে যেন কেউ টিভির সাউন্ড মিউট করে হাঁ করে তাকিয়ে দৃশ্য দেখছে। 10 থেকে 15 মিনিট এভাবেই চলছে। কি ব্যাপার, এখন ওরা কমেনি আমার উপর থেকে? কিসের রাগ? গতকাল ক্যাম্পাসের ঘটনার জন্য সরি। জানি না কি হয়েছিল আমার, আসলে আপনাকে খুব ভালোবাসি, তাই হয়তো আপনার কথার মাথা ঠিক ছিল না। প্লিজ মাফ। আমার সে কথা মনেই নেই। তার মানে আমার কথা একদমই মনে পড়ে না আপনার? আমি আরও ভাবলাম আপনি হয়তো কষ্ট পাচ্ছেন। সরি আমার প্রেডিকশন ভুল হবার জন্য। হয়তো আমার ভালোবাসায় খাত আছে, তাই আমি কোনো দাগ কাটতে পারিনি আপনার মনে। এসব নিয়ে ভেবে কেন সময় নষ্ট করছো? সেরকম কিছুই না। হয়তো আপনার কাছে সেটা, তবে আমার কাছে আমার সবটা জুড়ে আপনার বসবাস। থাক, ওসব কোনো না কোনো একদিন বুঝবেন, সে আশাই রইলাম। যাই হোক, কি করছিলেন? কিছু না। ভালো আছেন তো আপনি? না, কেন যেন মনে হচ্ছে ভালো নেই আপনি। কি হয়েছে বলবেন একটু? কই কিছু হয়নি তো। আপনার কণ্ঠস্বর ভারী লাগছে, কেঁদেছেন আপনি? আরে না, শুয়ে আছি এই জন্য। যাই হোক রাজ, আমি এখন ফোনটা রাখি, ভালো লাগছে না কথা বলতে। ও আচ্ছা, ঠিক আছে। তো একটা কথা। বলো কি কথা? আমি আমার মায়াবতীকে ভীষণ ভালোবাসি। অরিন আর কিছু বলতে পারেনি, ফোনটা কেটে দেয়। কান্নায় ভেঙে পড়ল। রানু এসে মাথায় হাত দিল। আজ আর লুকাতে পারেনি অরিন। রানুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অরিন কান্না হয়তো রানুও সহ্য করতে পারেনি, যদিও জানে তার হয়তো সব ঠিক হবে আল্লাহ চাইলে। কিন্তু তারপরেও অরিনের কান্না, যাকে সবসময় নিজেকে আড়াল করতে দেখা গেছে, যাকে গতকালই হার্টলেস বলেছে, সেই মানুষটা এভাবে কাঁদছে। কাঁদো কাঁদো কণ্ঠে অরিন রানুকে বলছে, রানু তুই বলিস না আমি হার্টলেস, আরো কত কি। আজ আমি সত্যি কথা বলবো রানু, আমি সত্যি হয়তো ভালোবাসি রাজকে। জীবনের প্রথম কাউকে এতটা ভালোবেসেছি। কিন্তু রানু, এই রিলেশন কি করে পসিবল বল? সবাই ভাবে আমি হয়তো বুঝতে পারছি না। আমি ঠিক ওই প্রথম দিন থেকে রাজকে পছন্দ করি, কিন্তু এটা কি করে ভুলে যাব? আমি ওর টিচার, আমি একজন বিধবা। একটা ছেলে অনেকগুলো মেয়ের সাথে থাকতে পারে, তবুও কিছুই যায় আসে না, কারণ তাদের দেখলে বোঝা যায় না। কিন্তু রানু, একজন মেয়ে একবার কারোর সাথে ফিজিক্যাল রিলেশন হবার পর সেই মেয়েটার কাছে হয়তো অন্য কাউকে দেবার মতো আর কিছুই থাকে না। আমিও ভালোবাসি ওকে, কিন্তু ওকে দেবার মতো তো কিছুই নেই আমার। কারো উচ্ছিষ্ট খাবার খাওয়া এতটাও সহজ না। আমি রাজকে ঠকাইতে চাই না। ও আমাকে ক্যাম্পাসে হয়তো বা খুঁজে, কিন্তু ওর থেকে বেশি আমি ওকে খুঁজি।
আজ সারাদিন দেখিনি ওকে, খুব খারাপ লেগেছে। সত্যি তো এটাই, আমি ক্যাম্পাসে ওকেই দেখতে গিয়েছিলাম। তাহলে ওকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছিস, এটা কি ঠিক হচ্ছে? আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, কিন্তু আমি রাজকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু ওকে আমি বিয়ে করতে পারবো না। অন্যজনকে যে বিয়ে করবি সে ঠকবে না? আমি জানি না। আপু, যা কিছুই করিস আবেগে করিস না, পরে ভুল বুঝতে পারবি, তাই আগেই সব কিছু ভেবে কাজ কর। আয় আপু, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে যা। রানু সব জেনেও চুপচাপ, মনে মনে বলছে, আপু তোর ভালোর জন্যই করছি এসব। যখন প্রিয় মানুষগুলো তার ভালো বুঝতে পারে না, তার আশেপাশের মানুষগুলোর উচিত সেই ভালোটাকে পেতে সাহায্য করা। আগামীকালের কথা ভেবে খুব এক্সাইটেড আমি, খুব ইচ্ছে করছে তোর সাথে শেয়ার করি, কিন্তু তোর সাথে শেয়ার করলে হিতে বিপরীত হতে পারে। অতএব এই রিস্ক আমি কখনো নিতে পারবো না। ভালোবাসি অনেক আপু তোকে। ওদিকে শপিং শেষ করে সবাই বাসায় ফিরল। রাজের শাড়িটা বেশ পছন্দই হয়েছে। রাতে আর কেউ ঘুমোতে পারেনি। আচ্ছা রাজ, তুই ঘুমা ভাই, কাল রাতে তো ঘুমানোর টাইম নাও পাইতে পারিস। কি কইছে পাবো না? কাল রাতে আমার উপর বজ্রপাত হতে পারে, আমি রিকশা নিতে পারবো না। বেডের সাথে সাথে দয়া করে সোফাটা ঠিক করে দিস, আমার অবস্থান সোফাতেই হবে মনে হচ্ছে। রাজের কথা শুনে সবাই হাসছে। সবাই এবার বলছে, আহারে বেচারা নতুন বর। মন খারাপ করে সবাই বসে আছে। বুঝছি, আর অ্যাক্টিং করা লাগবে না। এভাবে সারা রাত কাটলো সবার। আজ বিয়ে। রাজের নকল মা বাবার দায়িত্বটা পড়েছে নিধির মা বাবার ওপর। ঠিক দুপুর 12টায় বাসা থেকে বের হবে সবাই। এখন 11:30 বাজে। আরে ভাবি, কেন খাবে না ও? এই রাজ, খাবারটুকু খেয়ে নাও। অরিনদের বাসায় খাবার দরকার নেই। খাবার খাইতে গেলে ফেস বের করা লাগবে। যদি বিয়ে পড়ানোর আগে অরিন জানে না, তাইলে বিয়ে হইছে। আমাদের রাজ ইতিহাসের প্রথম বর হতে যাচ্ছে, যে কিনা শ্বশুর বাড়িতে না খেয়েই বিয়ে করবে। আরে অনেকে তো খাবারের জন্য বিয়ে করে না। এতে রাজরে নোবেল দেওয়া উচিত। ওই ফিক করে বন্ধ কর। আর ভাবি, তুমি ঠিকই বলছো, দাও খাওয়াই দাও। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ। রাজ মা বাবা ভাই ভাবিকে ছাড়া বিয়ে করতে যাচ্ছে। সবার থেকে দোয়া নিয়ে রওনা হলো রাজ। রিমি জানতো না বিয়ের কথা, আজই শুনেছে। এসে অরিনকে বকাবকি করছে। আপু, তুমি এটা কি করছো? রাজ তোমাকে ভালোবাসে, আর তুমিও। তাহলে কেন অন্য মানুষকে বিয়ে করতে যাচ্ছ? রিমি রিমির মতো বলছে। অরিন যেন কিছুই শুনতে পায়নি, চুপচাপ বসে আছে। বিয়েটা সুন্নতি তকিয়ায় সম্পন্ন করার জন্য মসজিদে বিয়ে পড়ানো হলো। আর এদিকে রানু অরিনকে খুব সুন্দর করে সাজাচ্ছে। বিয়েটা দেখে অরিনও কেমন যেন লাগলো। এটা তো আমার পছন্দের কালার। যাকে চিনি না জানি না, সে কি করে জানলো আমার পছন্দের কথা? হয়তো কারো কাছে শুনেছে। সৌভাগ্য এটা যে অরিন রাজের মা বাবার নাম জানতো না, তাই রেজিস্টার করার সময় রাজের নাম শুধু সোহান আহমেদ দেওয়া হয়েছিল, যাতে অরিন বুঝতে না পারে। আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পূর্ণ হলো। অরিনদের বাসা থেকে বের হতে বিকেল 5টা বাজলো। রাজদের বাসায় যাইতে বেশি সময় লাগেনি। অরিন যেন বুঝতে না পারে, গাড়ি নিয়ে পুরো রাজশাহীর অলি গলিতে ঘুরে রাত 9:30টায় বাসায় আসলো ওরা। ভাগ্যিস অরিন একবারও জানালার দিকে তাকায়নি, পুরো সময় মাথা নিচু করেছিল। রাজদের বাসা লাইটিং করে একটু অন্য প্রকার করানোর চেষ্টা। তারপরে অরিন বাসায় পা রাখতেই তার কেমন যেন মনে হলো। মনে হয় এর আগেও হয়তো আমি এই বাসায় আসছি। হয়তো এমনই ভাবছি বলে চুপ হয়ে গেল। লিখিত প্ল্যান অনুযায়ী বাসার সবাই অরিনের সাথে সকালে দেখা করবে, তাই রাতে আর কেউ অরিনের সামনে যায়নি। রাজের রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অরিন এখন তার হাজবেন্ডকে দেখেনি। অরিনকে বাসর ঘরে রেখে আসলো নিধি। রাজ ভেতরে চাইতে ভয় পাচ্ছে। মনে হচ্ছে যেন ভেতরে কোনো ক্ষুধার্ত ভাগ আছে, ভেতরে গেলেই খেয়ে নেবে। বিয়েতে ভয় মেলা পাইলেও আজ কেন যেন রাজ ভয় পাচ্ছে। সবাই বলার পর
কাঁপা কাঁপা পায়ে আস্তে আস্তে ভেতরে গেল রাজ। কেন যেন মনে হচ্ছে পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। আমার বাসর, যাবো কি যাবো না? আল্লাহ আমরা দেখলে কি হবে? হাত দিয়ে মুখটা ঢেকে বিসমিল্লাহ বলে রুমের লাইট অফ করলাম, কারণ আমার মাথার বাতি চলছে। অন্ধকারে যা হয় হবে, কিন্তু ড্রিম লাইটটাতে এত আলো কেন? ওএমজি, এইটা তো দিনের মতো ফকফকা। নিশ্চয়ই তো এই বান্দরগুলো ইচ্ছে করে করেছে আমার বাস খাওয়াইতে। ফোনটা ভাইব্রেট হতেই দেখলাম সাকিবের টেক্সট। রাজ, আমাদের বেডে তোর জন্য জায়গা রাখিস, সমস্যা নাই ভাই, আসতে লজ্জা পাইস না। সাথে একটা হাহা ইমো দেওয়া। বিপদে পড়লে সবাই মজা নেয়, ফোনটা কাছে থাকলে দিতাম কয়েকটা। ফোনটা অফ করে বেডের একদম কর্নারে গিয়ে বসলাম। সেও চুপচাপ বসে আছে। আমাকে সে সালাম দিল। আমি সানন্দে উত্তর দিতে গিয়ে দেখি ও মা, আমার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। আমি এত চেষ্টা করছি, হচ্ছেই না। শুধু আও এই শব্দগুলো ছাড়া কথাই বের হচ্ছে না। আমি গলা ধরে টানাটানি করছি। মনে হয় সে আমাকে বোবা ভাবছে, তাই বলতেছে, আপনার কি কষ্ট হচ্ছে কথা বলতে? আমি হ্যাঁ বলার জায়গায় হ্যাঁ বলছে। এবার সে মুখ উপরে তুলল। আমি অন্যদিকে বিদ্যুৎ বেগে ঘুরে বসলাম। সে নিশ্চিত বোবা ভাবছে আমারে। আল্লাহ, এটা কি করলাম? বাসর রাইতে আমার কণ্ঠ কাড়িয়ে নিলা। একটু পর আমার রুম, আমার সাথের বেডটাও হাতছাড়া হতে পারে। এ কেমন বিচার? আমার মনে হয় এবার আমার কান্নাকাটি করা উচিত, কিন্তু সেটাও তো হচ্ছে না। কি করবো আমি? চোখ বন্ধ করে এসব ভাবতেছে। চোখ খুলতে দেখি সে আমার সামনে। মন চাইতেছে দৌড় দিই, কিন্তু বাইরে বান্দর গোলায় অপেক্ষা করছে। কখন আমাকে বাহির করে দিবে? না, আমি যাব না। এখান থেকে যা হয় হবে। এই বেডের অর্ধেক মালিকানা আমার। তুমি তুমি এখানে কি করছো? ভাবলাম কথা তো বের হচ্ছেই না, এই সুযোগ হেতে একবার আই লাভ ইউ কইলে মন্দ হয় না, তাই একটু জোরেই কইছি, আই লাভ ইউ মায়াবতী। এবার কথা বের হয়েছে। আল্লাহ, এখন কি হবে? কিছু বললো না, শুধু পাঞ্জাবির কলার ধরে দাঁড় করিয়ে বলল, আমার হাজবেন্ড কই? আমি তো আপনার সামনে। ভালোই ভালোই বলো, তার সাথে কি করছো? কেউ কিছুই করে নাই, কিন্তু একজন মানসিক সাথে শারীরিক টর্চার শুরু করছে। কে? আপনি। আবার কে? দেখেন, আমি কিন্তু স্বামী নির্যাতনের কেস করে দেব। হ্যাঁ, অসহায় অবল একটা স্বামীর এইভাবে কেউ ভয় দেখায় নাকি? বলেই কেঁদে দিলাম। এতে মনে হয় বরফ একটু গলেছে। এবার একটু সাহস নিয়ে বললাম, দেখুন, আমার সাথে আপনার বিয়ে হয়েছে। সে আমার কথা চার আনাও বিশ্বাস করেনি। সে তার কাকাকে ফোন দিল। যেহেতু বিয়ে হয়ে গেছে, তার কাকা শ্বশুর কিছু লুকান নেই, সব বলে দিছে। কোনো কথা না বলে ফোনটা অফ করে চুপচাপ বসে রইল। আমি কি করবো বুঝতেছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে। সেও বসে আছে, আমাকে কিছু বলছে না। আমি আস্তে আস্তে বেডের কাছে যেতেই সে ধমক দিয়ে বলল, এই, এদিকে আসবে না। কই যাব? সে আমি জানি না, কিন্তু এই বেডের আশেপাশে যেন না দেখি। হায় রে আমার কল্পনা রে, যে ভাবছি তাই। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। কষ্টে সে পিছন থেকে ডাক দিল, শোনো। ওয়াও, তার মানে রাগ মনে হয় কমছে। পাশে থাকতে দেবে। ইয়াহু। সোফার ওপর ঘুমাও, বাইরে গেলে সবাই খারাপ ভাববে। বলে রাজি হয়ে গেলাম। জায়গা আয় না বই ছোপা, আমার বাসরাতের সঙ্গী। সে শাড়ি পরে অন্যদিকে ঘুরে শুয়ে আছে। অবশ্য এটা বালিশ দিছে দয়া করে। কখন ঘুমায় গেছে জানি না। মাঝরাতে হঠাৎ কান্নার আওয়াজে ঘুম ভাঙল। সে মোনাজাতে কাঁদছে। তার কথাগুলো শুনে আমারই কান্না পাচ্ছিল। হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো সমস্ত পাপ থেকে। জানি না এই বিয়ের পর আমাকে কত কথা শুনতে হয়। তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। আল্লাহ, যা কিছুই হয় তোমার ইশারায় হয়। হয়তো এর মাঝেও মঙ্গল নিহিত রাখছো। রাজ অবুঝ, জানি না আল্লাহ ওই জগৎ সংসারের সব দিক মেনে নিতে পারবে কিনা। খুব ভয় হয়, যদি কখনো ও পাল্টে যায়, তখন এই সমাজে দাঁড়াবার শক্তিটুকু আর থাকবে না। হে আল্লাহ, সারাটা জীবন যেন তোমার ইবাদত করতে পারি, আমি আমার স্বামী ও তার পরিবারের সেবা করতে পারি। হে আল্লাহ, আমার দ্বারা কারো যেন কোনো প্রকার ক্ষতি না হয়। তুমি এই পরিবারের প্রতিটা সদস্যকে সুস্থ রেখো, তোমার অশেষ রহমতের মাঝেই রেখো। জানি না আল্লাহ এরপর কি হবে। সে কথা বলে হু হু করে কেঁদে উঠল। আমারও তার কান্না দেখে কান্না পাচ্ছে। পরে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ভোরবেলায় সে আমাকে জড়িয়ে ধরেছে। আহা, কি শান্তি। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। তাকে কিস করতে চাইলাম, কিন্তু সে রাজি না। আমি জোর করে কিস করতে চাচ্ছি। ঠোঁট দুটো উপরের দিকে করতেই
আমি উপরের দিকে যাচ্ছি, হঠাৎ ধপাস করে পড়ে গেলাম। তাকিয়ে দেখি কেউ নেই। যাকে মায়াবতী ভেবে জড়িয়ে ধরেছে সে মায়াবতী না, মাথার নিচের বালিশটা আমার বুকে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। কান্না পাচ্ছে। ধুর, তাকিয়ে দেখি সেও বেডে নেই। কই গেল? আমরা রাগ করে চলে যায়নি তো? বেডের উপরে খুঁজলাম, নিচেও খুঁজলাম। পরে ওয়াশরুম থেকে পানির শব্দ বেরোচ্ছে। তার মানে সে ওয়াশরুমে। 1 মিনিট পর সে বেরোলো। সে গোসল করে নিছে। ওয়াও, ভেজা চুল, যা লাগছে না, উফ, মনে হচ্ছে জড়িয়ে ধরে। কিন্তু যা হিটলার বউ আমার, থাপড়ানি খাবো শিওর। ওভাবে তাকিয়ে আছো কেন? আমি আমার বউরে দেখতেছি। এখনো পাঞ্জাবি চেঞ্জ করো নাই কেন? আরেকটা চুরি করে বিয়ে করার ইচ্ছে আছে নাকি? সেই দুঃসাহস আমার নেই। একটা করেই বেড হারাইছি, আর একটা করে বাড়ি ছাড়া হবার কোনো প্রকার ইচ্ছে নেই। নারে বেলতলা একবারই যায়। কিছু বললা? না, বলি তার সামনে পাঞ্জাবি গেঞ্জি খুলে ফেলছে। এই, তুমি এখানেই খুলছো কেন? আচ্ছা, তাহলে বাইরে সবার সামনে খুলি। ওকে, আমি সেটা বলি নাই। আই মিন ওয়াশরুমে গিয়ে খুলতে পারতে। এখানে খুললে কি প্রবলেম? আচ্ছা, আপনি সালমান খানের মুভি দেখেন নাই কখনো? দেখেছি। সালমান খান শার্ট খুললে হা করে তাকিয়ে থাকে মেয়েরা। আপনিও তো দেখেছেন। পরপুরুষকে শার্টহীন দেখিয়ে বাহবা দেন, আর নিজের স্বামীর শার্ট খুলে প্রবলেম কই? ও আল্লাহ, এত কথা! যা ইচ্ছে করো। হ্যাঁ, আমি আমার প্যান্টও এখানে খুলতে পারি। লজ্জা করবে না? ছি। আমার একটু লজ্জা শরম কমই আছে। আপনি চোখ বন্ধ করতে পারেন। এই রুমটা হাফ আমারও। কাল থেকে ভাগ করে নেব। সে পরে দেখা যাবে। যাও গোসল করে আসো। বাহিরে সবাই কি ভাববে? বাইরে সবাই দুঃস্বপ্ন দেখতেছে। মানে? আমার মতো ঐতিহাসিক বাসর তো কারো হয় না, তাই আর কি। সারা রাত সোফায় বরকে থাকা লাগে। আমি সোজা গোসল করতে ঢুকে গেলাম। বের হতেই সে বের হয়ে গেল রুম থেকে। কেউ যেন কিছু বুঝতে না পারে, তাই ফুলগুলো ইচ্ছে করে ছিঁড়লাম। যদি বুঝতে পারে পচানে খাইতে হবে আমার। যদিও বা রুম পরিষ্কারই আছে, ইচ্ছে করেই নোংরা করছে। পরে মায়াবতী অবশ্যই বকতে পারে। যাক, ব্যাপার না, সে রুমেই বকবে। আর বাতুরগুলো তো সবার সামনেই বলবে। তার চেয়ে মায়াবতীর গাল শুনতেও ভালো লাগবে। আহা, কি সুন্দর করে কথা বলে আমার বউটা। মনটা চায় থাক, কমো না। বেশি দেরি করলে ওরাই আসবে। তার চেয়ে বরং আমি বাইরে যাই। আজকে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে সবার সামনে যাইতে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। মায়াবতীকে দেখছি না, কই যে গেল? কাউকে জিজ্ঞাসা করা যাবে না, কি যে ভাবে আবার আল্লাহ জানে। সবাই এমনভাবে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে আমার প্যান্ট ছিঁড়ে গেছে। হা করে এক একজন তাকিয়ে আছে। এইভাবে থাকলে কথা শোনা লাগবে। তার চেয়ে বরং আমিই বলি, কি ব্যাপার, কারো কোনো কাজ নেই? হা করে তাকাইছো গা? মাছি ডিম পারতেছে মুখের মধ্যে সবার। এবার সবাই ঠিকঠাক হয়ে বসলো। না মানে তুই ঠিক আছিস রাস? কেন, আমাকে কি ল্যাংড়া দেখাচ্ছে? না মানে কিসের তো মানে মনে হয়তো কোনোদিন দেখিস নি আমারে। আজকে নতুন নতুন লাগছে তোকে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। দেখ তো কয়টা সিং গজাইছে মাথায়। ওভাবে কেন বলছিস? কি বলবো বল, তোর আমার ফ্রেন্ডস না, শত্রু এক একটা। দেখ, আমরা কিন্তু সারা রাত ঘুমাই নেই তোর জন্য। এই ড্রয়িং রুমে ছিলাম। কেন? যদি আমার এসে বের করে দেয়, তাহলে নুনের ছিটা দেবার জন্য তোমরা জেগে আসছিল, তাই না বাবা জীবন? সকাল সকাল ঝগড়াটে মোড়ে কেন তুই? নিশ্চিত সোফায় রাখছে করে সারা রাত। সবাই হি হি করে 32টা দাঁত বের করে হাসছে। মনটা চাইতেছে হাতুড়ি দিয়ে সবগুলো দাঁত ভাঙা দিয়ে। পশ্চাতের দল একটা, কিছু না বলে ইজ্জতের 12টা বাজবে, তাই চাপ আমার আবশ্যক। জি না, আমি আমার বেরিয়েছিলাম। তোমাদের মতো সেলফিশ না আমার বউ। আমরা তো জানি আমাদের ভাবিজি কে রাজ ভাই। কথাটা বলে আবার হাসছে সবগুলো। নিজেকে কেন যেন অসহায় লাগছে। এমন সময় মায়াবতী আসছে। সবাই চুপচাপ। ওয়াও, গ্রেট আইডিয়া। আমি এখন মায়াবতীর সাথে সাথেই থাকবো, তাহলে কেউ কিচ্ছু বলবে না। যেই ভাবা সেই কাজ। তার কাছে গেলাম। এই যে শুনছেন? কি করছেন? দেখতেই তো পারছো। সুন্দর লাগছে দেখতে আপনাকে। কেন, আগে দেখতে ভালো লাগতো না? তেমনটা নয় তো। আজকে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। নতুন ভোর, সাথে নতুন ফ্যামিলি, শুধু আমিই বাদ। কেন, তুমি কি ফ্যামিলির বাহিরে নাকি? না, তবে আপনার কাছে তো বাহিরেই। বললে কি সব চেঞ্জ হয়ে যায়? যা না ঠিক আছে, কিন্তু মানা তো উচিত, তাই না?
হ্যাঁ তো আমি আপনার কি হই তুমি জানো না? আপনি বলেন না। এমন সময় ভাবি আসলো। কি ব্যাপার? আমার ছেলেকে পুরো বাসায় খুঁজে পেলাম না, অবশেষে বউয়ের কাছে। তেমন কিছু না ভাবি, আমি মাত্রই আসছি। আসলে আমার ক্ষুধা লাগছে তো। তা আমাকে বললে না কেন? তোমাকে খুঁজতে হলে ড্রয়িং রুমের মধ্যে দিয়ে যাওয়া লাগবে, আর এখানে ফাসিলগুলো আছে। তুমি তো একবারও বললে না তোমার ক্ষুধা লাগছে। আসলে কি অরিন, অনেক সময় ক্ষুধা লাগলো সামনের মানুষে দেখলে মনের সাথে পেটও ভরে যায়, তাই না রাজ? ভাবি তুমি শুরু করলা, যাও খাওয়াই না। আরে আরে রাজ শোন, যা চলে গেল। অরিন। আপু বলেন। মন খারাপ তোমার? না। রাগ করে আছো আমার উপর? না আপু, রাগ কেন করব? মানুষ তো উঠছিলা, ভাগ্যটাই মেইন, ভাগ্যের ছিল তাই। ঠিক আছে, তুমি বসো, আমি বাজিটা করছি। না সমস্যা নেই আপু। ওকে, সমস্যা নেই, আমি জানি। তুমি বসো তো। জানি না তুমি কি ভাবছো, তবে আমার ভালোই লাগছে। আমি আজ শাশুড়ি হয়ে গেছি। হাহা। আপনাদের মতো এত সুন্দর ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু অরিন কিন্তু বলেই চুপচাপ হয়ে গেল। সারাদিন এভাবেই কাটলো। রাত সবাইকে রেখে সেই যে সকালে গেছে আর বাসায় আসেনি। সবাই ফোন দিয়ে বলেছে কাজ আছে। রাত প্রায় 10টার দিকে আসলো। খাবারের কথা বললেই বলল, আমি আমার ফ্রেন্ডদের বাসায় খেয়ে আসছি। সবার সাথে কথা বলে রাজ রুমে গিয়ে একা বসে আছে। অরিন রুমে ঢুকতেই রাজ সোফায় গিয়ে চুপচাপ চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রাজের মুখ দেখে অরিন বুঝেছে সারাদিন রাজ কিছু খায়নি। এই রাজ শোনো। বলেন। একটু ওঠো না। বলেন এবার। খাবার খেয়ে নাও, রাতে খাবার না খেয়ে শুইতে হয় না। আমি খাইছি। আমার কাছে মিথ্যে বলে লাভ নেই, আমি জানি খাওনি, প্লিজ খেয়ে নাও। আপনি খাইছেন? খাইছি। হয়তো সবার অনুরোধ মতো একটু খাইছেন, তাই না? আরে না, খাও তো। আর একটা কথা, তুমি বেডেই শুতে পারো, তবে একটা শর্তে। বলুন কি শর্ত? বেডের মাঝ বরাবর একটা কাপড়টা নিয়ে দুজন দুপাশে থাকা যেতে পারে। অবশ্য আইডিয়া খারাপ না, আজ থেকে থাকা যাবে। যাবে। আমার না খেতে ইচ্ছা করছে না, তবে যদি খাওয়াই দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, এই নাও, চুপচাপ বসো। আচ্ছা, আপনি তো ভালো কেন? তোমার হয়তো আমাকে ভালো লাগে তাই এমনটা মনে হয়। যাকে, আপনার বোঝা লাগবে না, আপনি যেমন আছেন তেমন থাকলেই হবে। খাবার শেষে রাজ কাপড়টা টানিয়ে শুয়ে পড়ল। অরিনও শুয়ে পড়ল। আচ্ছা জানেন, আমার আজ একটা স্বপ্ন পূর্ণ হয়েছে। কি স্বপ্ন? এই যে আপনার এত কাছে, আমি এখন আপনার সাথে কথা বলতে বা আপনাকে ভালোবাসতে আর কারো কথার পরোয়া করা লাগবে না। আচ্ছা আরেকটা কথা, আমি ঘুমের মধ্যে কি করি জানি না, তবে যদি ভুল করে আপনার সীমানে আমার বেয়াদব হাত পা চালায়, প্লিজ কেটে দিয়েন না। তাহলে কিন্তু মানুষ আপনাকে বলবে আপনার হাজবেন্ড পঙ্গু। যাই হোক, ভয়ে ভয়ে ঘুমানোর দরকার নেই, কাপড়ের সাথে বালিশও দেয়া থাকবে। আপনি হাসলে দেখতেও ভালো লাগে, মনটা চায়। কি চাই? ওটা বলা যাবে না, বললো তো বেড থেকে নামাই দিবে। থাক বাবা, এ রিস্ক আর চাই না। যাই হোক, ঘুমাও, আমি ঘুমাবো, কাল ক্লাস আছে আমার। গুড নাইট। গুড নাইট রাজের বউ। অরিন আর কিছু না বলে ঘুমিয়ে গেছে। অরিন ভোরে ঘুম থেকে উঠেছে, রাজ ঘুমোচ্ছে। অরিন কাপড়টা সরিয়ে রাজের দিকে তাকিয়ে আছে। একদম মাছুম লাগছে দেখতে, আর ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যাবে। এত কথা কই পায়ো? আমি বা না মানি তুমি আমার হাজবেন্ড। খুব ইচ্ছে করছে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু তুমি জেগে যাবে, আর জাগলেই শুরু হয়ে যাবে। থাক, দরকার নেই। অরিন নামাজ পড়ে বাহিরে যাবার আগেই বেডের কাপড়টা সরিয়ে দিল, যাতে কেউ বিষয়টা না জানে। নিকিতা উঠেছে ঘুম থেকে। সকালের খাবার খাওয়ার পর অরিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। রাজের আম্মু তার কলেজে যাচ্ছে। রাজের মা অরিনকে সাথে নিয়ে গেলেন। অরিনকে নামিয়ে দিয়ে রাজের আম্মুও চলে গেল। একটু পর রাজও ক্যাম্পাসে গেল। বিয়ের কথা ক্যাম্পাসে জানে না, কিন্তু জানতে কতক্ষণ। ওদের বিয়েতে কিন্তু কথাটা অবশ্যই আছে।
ক্লাস শেষ হলেও রাজ ক্যাম্পাসে ওয়েট করে অরিনের ক্লাস শেষ হওয়া অবধি। তারপর একসাথে দুজন বাসায় ফেরে। রাজের কাছে এর চেয়ে রোমান্টিক মোমেন্ট আর কি হতে পারে। রাজ রিক্সাওয়ালাকে সবসময় বলতো তাড়াতাড়ি যান, কিন্তু আজ বলছে ভাই ধীরে ধীরে যান, কোনো সমস্যা নেই। ইস, উত্তম কুমার আর সুচিত্র সেনের কথা মনে পড়ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু অরিন বিষয়টা বুঝতে পেরে রিক্সাওয়ালাকে বলল, ভাই আপনি একটু তাড়াতাড়ি যান, আমার বাসায় কাজ আছে। রাজ আর কিছুই বলল না, চুপচাপ বসে রইল। আস্তে আস্তে এই বিয়ের কথা সবার মাঝে জানাজানি হয়ে গেল। কেন যেন রাস্তাঘাটে চলতে গেলে সবাই এখন আর চোখে তাকায়। ক্যাম্পাসে টিচার্স রুমে বসলে এখন কেমন যেন অস্বস্তি লাগে অরিনের। দুই একজন কংগ্রাচুলেট করলেও বেশিরভাগ একটু বাজিয়ে কথা বলাটা বাদ দেয়নি। রাস্তাঘাটে চলাচলকারী পথচারীরাও কিভাবে যেন তাকায়, মনে হয় কত বড় অপরাধ আমি করে ফেলেছি। সেই বাজে লোকগুলা জেল ছাড়া পাবার পর রাস্তার পাশেই থাকে, তারাও কথা শোনাতে ভুল করে না, পাশ দিয়ে গেলেই বলবে, আরে ম্যাম, বাচ্চা মানুষে বিয়ে করে মজা আছে নাকি? আমাদের বললেই তো পারতেন, কোনো সমস্যা নেই, এখনো রাজি আছি, হা 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 হা। আবার অনেকে এই বলে, একজন টিচার হয়ে স্টুডেন্টকে কিভাবে বিয়ে করলো, লজ্জা করলো না? নিশ্চিত এই মহিলার চরিত্র খারাপ ছিল। একজন বিধবা মানুষ হয়ে নিজের থেকে হাঁটুর বয়সী পোলারে বিয়ে করলো কেমনে? এই মহিলা তো টিচার নামের কলঙ্ক। অনেকে তো তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেবার পক্ষেও। কথাগুলো শুনতে শুনতে আর ধৈর্যের বাঁধ টেকেনি। অনেক ভেঙে পড়েছে অরিন, সব সময় মন খারাপ করে থাকে। রাতে রাজ ঘুমানোর পর অরিন নামাজ শেষ করে যখন কাঁদছিল, রাজ উঠে তার পাশে গিয়ে বসলো। রাজ অরিনের মোনাজাত শেষ হলে যখন অরিনের কাঁধে হাত দিয়ে বলল, আমি আমার পরিবার আপনার সাথে আছি, এতটা ভেঙে পড়বেন না। আপনি জানেন না, ভালো জিনিসের দোষ বেশি। আপনি ভালো কাজ করেছেন, এর জন্য সবাই এত সমালোচনা করছে। আপনি লোকের কথায় কেন কান দিচ্ছেন? আমি হয়তো এক এক করে সবার মুখ বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা দুজন মিলে কিন্তু করতে পারি। যদি আমার কারো কথায় কান না দিয়ে একসাথে চলে নিজেদের মতো। আসলে বাংলাতে একটা মুদ্রা দোষ আছে, কোনো টপিক পাইলে দুদিনই ভাইরাল হয়ে যাবে, আবার ঠিক একই রকম ভাবে দুদিন পরে সেই টপিক হারিয়েও যাবে। অবশ্য আমি যে ওরা মনে রাখুক আমাদের ভালোবাসাকে। আমাদের মতো যারা আছে তারা এই সমাজের ভয়ে সারা জীবন কষ্ট পায়। কিছু না করে কষ্ট পাওয়ার চেয়ে কিছু করে কষ্ট পাওয়াই তো ভালো, তাই না? এর মাঝে অরিন কখন রাজকে জড়িয়ে ধরেছে রাজ বুঝতেই পারেনি। অরিন কাঁদছে, রাজ শক্ত করে জড়িয়ে ধরলো, কানে কানে বলল, আপনার রাজ সব সময় আপনার পাশে আছে। এত চিন্তার টেনশন করে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে লাভ নেই। অরিন রাতে খায়নি আজ, তার জন্য রাজও খায়নি। একটু পর যখন অরিন স্বাভাবিক হলো, আচ্ছা আপনি এমন কেন বলেন তো? কেমন? আপনার স্বামী না খেয়ে আছে, আপনার সাথে কি খেয়ালই নেই? কি তুমি খাওনি কেন? রাতে না খেলে শরীর খারাপ করবে না? হ্যাঁ, এই রুল শুধু আমার জন্য প্রযোজ্য, তাই না? এভাবে কেন বলছো? না, আপনি না খাইলে তো ওটাকে ডায়েট উপাতে দিয়ে দিবেন, তাই না? যাকে বেশি করে খাবার আনেন, আমার অনেক ক্ষুধা লাগছে। অরিন মুখে পানি দিয়ে নিল, তারপর একটা প্লেটে খাবার নিয়ে আসলো রাজের জন্য। অরিন একটু রাজকে খাওয়ানোর পর রাজ প্লেটটা নিজের হাতে নিল। আমার হাতে খেতে ইচ্ছে করছে না। আপনার হাতের বিষও ভালো লাগবে। এখন আপনি চুপ করে বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। অরিন লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাচ্ছে, অনেক বছর পর কারো হাতে খাচ্ছে। তুমি তো সুন্দর করে খাওয়াইতে পারো। প্র্যাকটিস করতেছে। কিসের প্র্যাকটিস? আমার ফিউচার জুনিয়রদের তো খাওয়াইতে হবে। মানে? বোঝেন নাই? ওকে, ব্যাপার না, না বুঝে লাভ নেই, আমি বুঝলে চলবে। অরিন রাজের মুখের দিকে তাকিয়ে আছে। রাজকে দেখে আস্তে আস্তে সমস্ত চিন্তা যেন উড়ে যাচ্ছে। মনে হয় অন্যরকম এক জাদু আছে এই চেহারার মাঝে। ওভাবে কি দেখছেন? তোমাকে না, মানে কিছু না তো। আচ্ছা, না বললেন। শুনেন, আমি কিন্তু আর আগের মতো নাই, আমি কিন্তু এখন আপনার ইয়ে হই। তে ভালোবাসলে একটু নাই বাইসেন, কিন্তু আমি আবার একটু কম টম বলছি আর কি।
ইয়ে মানে কি? ইয়ে মানে ইয়ে আ মানে আপনার পতিদেব। আহারে আমার ইয়ে। আচ্ছা যাই হোক, কাল তো ভার্সিটিতে ফাংশন আছে, তারপর একটা 10 থেকে 15 দিনের ছুটি আছে। কোথাও ঘুরতে যাবেন? না, কই যাব? কেন? আমাদের মধুচন্দ্রিমায়। ধুর, মধুচন্দ্রিমার গোষ্ঠী। আমার বউ তো বেডের মাঝে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানিয়ে রাখছে। থাক, দরকার নেই কোথাও যাবার। এসব চিন্তা না করে ঘুমাও। রাজ আস্তে আস্তে বলছে। হ্যাঁ, বিয়ে করে কোন গর্ধ হচ্ছে আমার মতো ঘুমায় কে জানে। কিছু বললা? কই, বলতেছিলাম আজকে কত তারিখ। ওকে, গুড নাইট। জি, ব্যাড নাইট টু মি। পরের দিন ক্যাম্পাসে প্রায় সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর টিচাররাও ছিল। রাজ সবার দৃষ্টি আকর্ষণ করে অনেক কথা বলল। অনেকে বলল, টিচারকে শুধু মা বাবার দরজা দেওয়া যায়, বিয়ে করে বউয়ের দরজা নয়। হয়তো আপনি ঠিক। এবার আপনি বলেন তো, আপনার সব স্টুডেন্ট কি আপনাকে মানে? আপনাকে পিতার মতো মনে করে? হ্যাঁ মানে। তাহলে এক কাজ করুন, ওই দুজনকে বলুন আজকের পর যেন আর দুজন দুজনের সাথে রিলেশন না করে। আমার কথা কি শুনবে? কেন শুনবে না? আপনি না বাবা। স্যার শোনেন, আমি আপনাকে সম্মান করি। হয়তো না হতে পারে ভুল, কিন্তু আমি কখনো ওভাবে দেখিনি তাকে। হ্যাঁ, সে আমার টিচার, আমি তাকে প্রচণ্ড সম্মান করি আর সারা জীবনই করব। কিন্তু আমি তাকে ভালোবাসি। আর এই বিয়েতে তার দোষ তো ছিল না, সে নিজেও জানতো না এই বিয়ের কথা। আপনারা প্লিজ ওনাকে ব্লেম করা বন্ধ করুন। দোষ আমার, আমাকে বলুন। আমি ভালো আছি, ইনশাল্লাহ ভালো থাকতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস অবধি দোয়া করবেন আমাদের জন্য। আর প্লিজ আর চোখে তাকানো বন্ধ করুন। যদি কখনো কারোর সাথে ভালো ব্যবহার করতে না পারেন, তার সাথে খারাপ ব্যবহার করার অধিকারও আপনার নেই। আশা করি বোঝাতে পারছি। ভালো থাকবেন সবাই। তারপর অবশ্য অনেক প্রবলেমই কমে গেছে। বাসায় ফেরার পথে রাজ, বলেন। কোথায় যেন যাইতে চাইছিলা? উগান্ডা। আমার অবশ্য সুইজারল্যান্ড পছন্দ, তবে তুমি চাইলে উগান্ডাও যাওয়া যাইতে পারে। হ্যাঁ, আপনি রাজি? ইয়াহু, ইস, এটা আকর্ত মন চাইতেছে। বাই দ্য ওয়ে, এটা রিক্সা। আপনি আপনার বেডরুমে নাই। বেড হলেই বাকি, আমার কপালে কিচ্ছু নাই। অরিন হাসছে। এই যে একজন কষ্ট পাচ্ছে আর আপনি হাসছেন। না, কিছু না। হঠাৎ করে একটা প্রাইভেট কার রিক্সাটাকে ধাক্কা দিয়ে চলে গেল। রিক্সা উল্টে গেল। রাজকে বাঁচাতে অরিন রাজকে জড়িয়ে ধরতেই অরিনের মাথাটা আরেকটা গাড়ির সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেল। মুহূর্তে অরিনের সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গেল। তারপর কি হয়েছে অরিন জানে না। রাজ খুব একটা ব্যথা পায়নি, হালকা একটু কেটে গেছে। রিক্সাওয়ালার হাত ভেঙে গেছে। তাড়াতাড়ি অরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ হলো, কিন্তু এখনো অরিনের জ্ঞান ফিরছে না। রাজের সে কি কান্না! রাজের কান্না দেখে হসপিটালের সমস্ত মানুষের চোখেই পানি। একজন ডাক্তার সাধারণত এই মুহূর্তে পেশেন্টের পরিবারকে সান্ত্বনা দিয়ে থাকে, কিন্তু নিজের পরিবারের কিছু হলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সবচেয়ে কঠিন। রাজের বাবাও কাঁদছে। রাজ তার বাবাকে জীবনের একবারই কাঁদতে দেখেছিল, যখন ছোট থাকতে। রাজের খুব জ্বর হয়েছিল, আর আজ রাজ ওর মাকে জড়িয়ে ধরে কাঁদছে। আম্মু, আমার মায়াবতীর চলে আমি বাঁচবো না। আম্মু, আম্মু তাকে বলো না প্লিজ, চোখ খুঁতে বলো। আম্মু আমাকে বসতে বললেন। আমি আজকের পর আর কিছু চাইবো না, আমি সোফায় থাকবো, আমার কোনো সমস্যা নেই। আম্মু তবুও প্লিজ মায়াবতী করতে বলে, প্লিজ আম্মু। রাজকে সান্ত্বনা দেবার একটু সাহস পাচ্ছে না রাজের আম্মু। তারপরও বলল রাজকে, আল্লাহ বলেছেন যখনই কোনো বিপদে পড়বে তুই আল্লাহকে ডাক। অজু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়, ইনশাআল্লাহ অরিন ভালো হয়ে যাবে। জি আম্মু, আমি এখনই যাচ্ছি। রাজ অজু করে নামাজ পড়ছে। নামাজ শেষে মোনাজাতে শিখে কান্না। মনে হয় ওর কান্নায় সমস্ত মাখলুকাত কাঁদছে। হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে ঝুম বৃষ্টি শুরু হলো। মহান আল্লাহ তাআলা যে সমস্ত সময় মানুষের দোয়া কবুল করেন, তার মাঝে এই বৃষ্টি একটা। বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয়। পুরো হসপিটাল যেন নিশ্চুপ হয়ে আছে। রাজ কেঁদেই যাচ্ছে। একটু পর আল্লাহ তাআলার অশেষ রহমতে অরিনের জ্ঞান ফিরল।
হয়তো রাজের পবিত্র ভালোবাসা আর রাজের আকুতি আল্লাহ তাআলার নিকট পছন্দ হয়েছিল। রাজ খবরটা শুনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আরো 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে নিয়ে অরিনের কাছে গেল। রাজ, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? রাজ এই প্রশ্নের উত্তর আর দিতে পারল না। অরিনকে জড়িয়ে আবার কান্না শুরু করে দিল। বলেন তো, এত কেন ভালোবাসেন? হ্যাঁ, আমার জন্য নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে চাচ্ছিলেন। একবার মনে হলো না আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? পরিবারের প্রতিটা মানুষের নিঃশ্বাস যেন আটকে ছিল। সবাই এবার একটা শান্তির দীর্ঘশ্বাস ফেলল। এই রাজ, সবাই দেখছে, ছাড়ো। দেখুক, আমার যায় আসে না। পাগল একটা, মাথাটা ঝিমঝিম করছে কেন যেন। উফ ভাবি দেখো, মাথা নাকি ঝিমঝিম করছে। রাজ, এবার ওকে ছাড়ো, ওকে একটু ঘুমাইতে দাও। খুব জোরে লাগছে তো, তাই এমন হচ্ছে। প্রচুর ব্লিডিং হবার জন্য এত দুর্বলতা। আর তুমিও একটু রেস্ট নাও। না ভাবি, আমি এখানেই থাকবো, কোথাও যাব না, আমার ভয় লাগে। রাতে সবাই চলে গেল বাসায়। রাজ সবাইকে যেতে বলেছে। সবাই যাবার পর, এই রাজ, একটু ঘুমাও তুমি, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবা। না, আপনি ঘুমান, আমি আপনাকে দেখব। পাগলামো বাদ দিয়ে আমার বেডেই শুইতে পারো। সত্যি? আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আসো ঘুমাও। রাজ বাচ্চা ছেলের মতো চুপটি করে শুয়ে আছে। অরিন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাজ কখন ঘুমিয়ে গেছে ও জানে না। যখন ঘুম ভাঙলো তখন দেখলো একদম ছোট্ট বাচ্চাকে জড়িয়ে ধরে যেমন ঘুমায়, ঠিক সেরকম অরিন ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়াবতীকে দেখে মনে হচ্ছে সমস্ত শোক যেন তার বাহুডোর আবদ্ধ। কোনো চিন্তা ভাবনা নেই। এই ফেসটার জন্য 1000বার মরতে আছে। ভালোবাসে আপনাকে মায়াবতী, অনেক ভালোবাসে। রাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। এমন সময় অরিনের ঘুম ভাঙলো। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। এতটা কাছাকাছি হয়তো আগে আসেনি তারা। এমন সময় নিকিতা আসলো। গুড মর্নিং, ডিস্টার্ব করলাম না তো? অরিন দ্রুত রাজের উপরে রাখা হাতটা সরিয়ে নিয়ে, আপু গুড মর্নিং, আসো। রাজ উঠে বসলো। গুড মর্নিং ভাবে যে, কি আনছো? দেখো কি আনলাম। ওয়াও, ভোনাকে চুড়ি। ধন্যবাদ সুইট ভাবি, ক্ষুধা লাগছিল অনেক। তোমার ক্ষুধাও লাগে? অবশ্য লাগে নাই, তা আনছো যখন নষ্ট করে কি হবে, খেয়ে নেই। ব্যাপার না, তোমার ক্ষুধা না লাগলে আরো মানুষ আছে, দাও নিয়ে যাই। এটা কিন্তু ঠিক না ভাবি। হ্যাঁ, কোনটা? কাউকে খাবার দেওয়ার ফিরিয়ে নেওয়া। দুজনের কাণ্ড দেখে অরিন হাসছে। বুঝছি। যাই হোক, অরিন এখন কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো। ব্যথা কমেছে? আছে হালকা, তবে খুব না। আচ্ছা, খিচুড়ি ভুনা রাজের খুব পছন্দ, আর শুনেছি তোমারও, তাই দুজনের জন্য আনলাম। রাজ তাড়াতাড়ি শেষ করো, আমি অরিনকে খাওয়াচ্ছি। ভাবি তোমারও লাগবে না, তুমি যাও, বাকি রোগীদের দেখে আসো। তাই নাকি? আমাকে বের করে দেবার ভালোই প্ল্যান করেছ। বুঝি, সব বুঝি। ওকে, যাচ্ছি। আরে আপু না, তুমি থাকো। না গো, এখানে থাকলে তোমার বর মন খারাপ করে থাকবে। তার চেয়ে বরং তুমি তার হাতেই খাও, এটাই বেটার। কথাগুলো বলে নিকিতা মুচকি হেসে চলে গেল। আচ্ছা রাজ, আপুকে এভাবে বলার দরকার কি ছিল? সে আপনি বুঝবেন না, আমি খাওয়াই দিই, আপনি খেয়ে নিন। মেডিসিনগুলো তো খাওয়া লাগবে, নিয়মিত না হলে তাড়াতাড়ি সুস্থ হবেন কি করে? প্রায় 8 থেকে 10 দিন হসপিটালে থাকতে হলো অরিনকে। এভাবেই ছোটখাটো খুনসুটিতে চলতে থাকলো। এখন অনেকটাই কাছাকাছি থাকে তারা। আগের মতো অরিন চুপচাপ থাকে না। বাসায় ফেরার পর রাজ বেদির মাঝ বরাবর কাপড় টানাচ্ছে। কি করছো রাজ? এই তো আমাদের ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার টানাচ্ছে। অবশ্য না টানলেও হয়। হ্যাঁ, কিছু বললেন? বললাম যে আমরা উইদাউট বর্ডার থাকতে পারি আর কি। আপনি ঠিক আছেন তো? না মানে আমার কানে কোথাও প্রবলেম হয়েছে নাকি? ইদানিং উল্টাপাল্টা শুনতেছি মনে হচ্ছে। এত ভনিতা করার কি আছে, যা ইচ্ছে করো, যাও। প্লিজ রাগ করবেন না, এই যে বর্ডার ফালাই দিলাম। ওহো, ভুলেই গিয়েছিলাম, তোমাকে বাবা ডাকছে, যাও শুনে আসো কি বলে। ওকে, যাচ্ছি। রাত যাবার পর অরিন ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ল।
কেন যেন সাজতে খুব ইচ্ছে করছে রাজের জন্য। সে যাই হোক, আমার হাজবেন্ড, ওর হক আদায় করা একজন স্ত্রী হিসেবে আমার কর্তব্য। আর আমিও তো ভালোবাসি ওকে, এমন তো নয় যে বাসি না। যদিও বিয়েটা অন্যরকম ভাবে হয়েছে, আমারও তো এই বিয়েতে ইচ্ছে ছিল না। তাহলে মাঝখান থেকে রাজকে কষ্ট দিয়ে আমার কি লাভ? তাই আমি একটা ডিসিশন নিয়েছি, রাজ যদি কখনো কিছু চায় আমার থেকে, আমি বাধা দেব না ওকে। অরিন খুব সুন্দর করে হালকা করে সাজলো। একটু পর রাজ আসলো। আসলে মায়াবতী বাবা এমনি রাখছে। ওয়াও, হেভি সুন্দর লাগছে আপনাকে। তাই বুঝি? যা লাগছে না, উফ। রাজ, ছাদে যাবা? চলুন। যাবার পর জানো রাজ, রাতে ছাদে বসে চাঁদ দেখাটা আমার খুব প্রিয় একটা জিনিস। আগে সব সময় দেখতাম যখনই চাঁদ উঠত, কিন্তু বিয়ের পর রাজ বুঝতে পারছে এখন মুড অফ হয়ে যাবে, তাই অরিনের মুখের কথা কেড়ে নিয়ে বলল, জানেন আমি কখনো রাতে ছাদে আসি না। কেন? শুনেছি পরীরা নাকি রাতে ঘোরাঘুরি করে, সুন্দর ছেলে দেখলে উঠিয়ে নিয়ে যায়, সেই ভয় আসে না। রাজের কথা শুনে অরিন হাসতে হাসতে শেষ। অবশ্য রাজ এই হাসিটার জন্যই কথাটা বলেছে। রাজ ভালোই তো হইতো, বলো, পরি বউ পাইতা, পরিরে বিয়ে করে ওখানেই সেটেল হয়ে যাইতা। সবাই পরি বউ খোঁজে, কিন্তু আমার তো হুর পড়ে আছে। আমি শুধু পরি দিয়ে কি করব? মানে আমার মায়াবতীর সাথে কারো তুলনা হয় না। অরিন একটু লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। রাজ আস্তে আস্তে অরিনের খুব কাছে এসে অরিনের হাতটা নিজের হাতের মধ্যে নিল। অরিন একটু বাধা দেয়নি। জানেন মায়াবতী, আমারও স্বপ্ন ছিল আমার ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে দুজনে হারিয়ে যাব স্বপ্নের রাজ্যে। আর আল্লাহ তাআলার কাছে চাইব সে স্বপ্নের কখনো অন্তিম মুহূর্ত না আসুক। আমার প্রিয় মানুষটা আমার কাঁধে মাথা রেখে চাঁদের আলোয় নিজেকে উদ্ভাসিত করুক। অরিন রাজের কথা শুনে মাথাটা রাজের কাঁধে রাখলো। আজকে নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি চাইলে শাহজাহানের মতো তাজমহল বানিয়ে দেব, আপনি চাইলে ওই সুন্দর চাঁদ আপনাকে এনে দেব, আপনি চাইলে পঙ্খী রাজে করে তেপান্তরে ঘুরতে নিয়ে যাব, আপনি চাইলে সমস্ত জোনাকি বোকা দিয়ে আপনার ঘরটা আলোকিত করে দিব, আপনি চাইলে সমস্ত ফুল দিয়ে আপনার চারপাশ রাঙিয়ে দেব, আপনি চাইলে সমস্ত তারকা রাজি আপনার পায়ে লুটিয়ে দেব। এতক্ষণ আমি যা কিছু বলেছি সমস্ত অবান্তর কথা, আমি এসব কিছুই করতে পারবো না। মিথ্যা আশ্বাস দিয়ে ভালোবাসা টিকে না, কিন্তু একটা কথা, আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসবো। আপনার প্রতিটা চাওয়া পাওয়ার যে সর্বশক্তি দিয়ে আমি সাধ্যের মধ্যে হলে তা পূরণ করার চেষ্টা করব। আপনি কি তাতে আমার সাথে চলতে রাজি আছেন? আমিও চাই না অবান্তর কিছু, যেমন আছে তেমনই থাকলেই হবে। এইভাবে হাত ধরে কাঁধে কাঁধ রেখে যদি থাকি, সকালে সবাই দেখলে কি ভাববে? এইভাবে থাকা কি যাবে? পাঁচি ছেলে কোথাকার, যাও। দুজনেই হাসছে। এভাবেই চলছিল দুজনের ভালোবাসা। আশেপাশের অনেকে আর কিছু বললেও অরিন আর ওসবের ধার ধারে না। সুখেই আছে সবাই, কিন্তু রাজ কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন, ভুলে যাচ্ছে সব। অরিনের জন্মদিনটা ভুলে গেছে রাজ। অরিন যখনই চাইছে খুব কাছাকাছি থাকুক দুজনে, রাজ ফ্রেন্ডসদের নিয়ে ব্যস্ত। রাতে ঠিক কখন বাসায় ফিরে সেদিকে ওর খেয়ালই নেই। ইদানিং বেশ মন খারাপ করে থাকে এসব নিয়ে অরিনের। বিষাদে রাজের আম্মুর চোখ এড়ায়নি। অরিনকে নিজের রুমে ডেকে নিলেন। অরিন মা, তুমি ঠিক আছো তো? জি মা, আমি ঠিক আছি। কেন যেন মনে হচ্ছে তোমার মন খারাপ। কই মা, সেরকম কিছু না। না, আমি বুঝি, আমি জানি তুমি যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে। সবসময় নিজের খারাপ লাগাগুলো গোপন করো। একটা কথা কি মা, একটা মেয়ে ছোট থেকে ম্যাচিওর হয়, কিন্তু একটা ছেলে ম্যাচুরিটি পাইতে অনেক সময় লাগে। মা ওকে মানানোর দায়িত্বটা তোমার হাতে। এই বয়সে ওই রকম হয়, ওকে ওর দায়িত্ববোধ শেখানোর দায়িত্ব তোমার কাঁধে। এমন কিছু করো যাতে ও ওর দায়িত্ব পালন করতে আর পিছপা না হয়। জি মা, আমি চেষ্টা করব। সেদিন রাতে অরিন খুব সুন্দর করে সাজলো। অপেক্ষারত অনেকক্ষণ, কিন্তু রাধার কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে ব্যস্ত। অরিন অনেক ফোন দিল,
কিন্তু রাজ ফোন রিসিভ করেনি। অরিনের খুব কান্না পাচ্ছে। রাজ আসলো রাত 2:30টার দিকে। অরিন চুপ করে শুয়ে আছে। রাজ এসে অবশ্য দু একবার ডেকেছে, কিন্তু অরিন কিছু বলেনি। পরের দিন খুব সকালে রাজ ওঠার আগেই অরিন ওদের বাসা চলে গেছে। এটা অবশ্য রাজের আম্মু দেখেছে, কিন্তু কিছু বলেনি। রাজ ঘুম থেকে উঠে তার মায়াবতীকে খুঁজেছে, ভাবছে হয়তো কিচেনে, কিন্তু পুরো বাড়ি খুঁজে কোথাও পেল না। আম্মু, তোমার ছোট ছেলের বউ কই? আমি কি করে জানবো? তোর বউ কই তুই জানিস না? না, রাতে তো রুমে ছিল, সকাল থেকেই নেই। বিয়ে করলেই কি দায়িত্ব শেষ? তার ভরণ পোষণের কথা বাদই দিলাম, তার কি অন্য চাওয়া পাওয়া থাকতে পারে না? আম্মু এইভাবে কেন কথা বলছো? আর কিভাবে শুনতে চাস? বাড়িতে বউ থাকতে রাত 2টা-3টা অবধি বাইরে থাকার কোনো কারণ আমি খুঁজে পাই না। হ্যাঁ, 2-1 দিন হতে পারে, কিন্তু রোজ রোজ একই রকম হলে কিভাবে চলবে? আম্মু, আমি তো তাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, মুখে বললেই হয় নাকি? তার জন্মদিন কয় তারিখ ছিল তুই জানিস? একবার তোকে উইশও করিস নাই, আর তোর জন্মদিনে সে সারা রাত জেগে থাকে। তোকে ফোন দিলে তোর তার ফোন রিসিভ করারও টাইম থাকে না। কি কাজ করিস তুই? আম্মু, মায়াবতী কই? বললাম না জানি না। থাক, তোমার বলা লাগবে না, তোমার বউরে আমিই খুঁজে নেব। রাজ অনেক খুঁজে অরিনদের বাসায় আসলো। এসে দেখে অরিন ব্যালকনিতে বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। আপনি কেঁদেছেন? না, তুমি এখানে? আমাকে না বলে চলে আসলেন কেন? তুমি ঘুমোচ্ছিলে? এই যে কান ধরলাম, সরি। যতক্ষণ না মাফ করে দিবেন আমি উঠবস করতে থাকবো। আমি তোমার সাথে কেন রাগ করব? আমি জানি না, ভুল তো করেছে, আর একটা চান্স দিন না প্লিজ, আর ভুল হবে না। কান ধরেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 10 বারের বেলায় অরিন রাজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আই এম রিয়েলি সরি, আর কখনো কষ্ট দিব না। আপনি যা যা বলবেন তাই শুনবো। রাত 10টার পর আর কখনো বাইরেও থাকবো না, আর ভুল করে আপনার বার্থডে ভুলে যাব না। পাগল একটা। চলুন না বাসায় যাই। খেয়ে তারপর চলো। কিছুদিন পর। এই আজ কি করছো? জি ম্যাম, কয়েকদিন পর এক্সাম আমার, তার প্রিপারেশন নিয়েছে। গুড বয়। যাই হোক, এই মিষ্টিটা খেয়ে নাও। আমার তো মিষ্টি চাই না। তাহলে? যা চাইবো দিবেন? চেয়ে দেখো না। সত্যি তো? বলি তাহলে। রাজ আস্তে আস্তে অরিনের খুব কাছে চলে আসছে। অরিনের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। বলো কি? একটা লেপ লক। এর চেয়ে বেশি মিষ্টি আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আমার ওইটা চাই। না মানে আমার কাজ আছে রাজ, আমি আসি। কোনো ফাঁকিবাজিতে চলবে না বউ, আগে অনুমতি নিয়ে নিছে। অরিনের সমস্ত শরীর শিথিল হয়ে গেছে। রাজকে বাধা দেবার আর শক্তি নেই তার। অবশেষে মায়াবতী ধরা দিয়েছে রাজের বাহু ধরে। এভাবেই সুখে শান্তিতে চলে যাচ্ছে এই দুষ্ট মিষ্টি ভালোবাসা। মুসলিম ভালোবাসায় কখনো বয়স বাধা হতে পারে না। ভালোবাসা তো শুধু দুটি দেহের না, ভালোবাসা দুটি মনের। ভালো থাকুক সমস্ত ভালোবাসা।